সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে মূলত 50টা এমসিকিউ আমরা সমাধান করব। তবে তার আগে তোমরা আমাকে একটু জানিয়ে দেবে যে তোমরা আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, আমাদের যে লাইভ ফিড আছে সেটা তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। একটু আমাকে জানিয়ে দেবে যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, একটু আমাকে জানিয়ে দেবে। সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, ভালো আছো, সুস্থ আছো? আজকে আমরা প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে। ঠিক আছে, আমি মোটামুটি নিশ্চিত যে তোমরা আমাকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছ। তবে তারপরও যদি তোমাদের কোনো মন্তব্য থাকে, তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে সেটা জানিয়ে দেবে। আমি সাধ্যমতো তোমাদের প্রশ্নের, তোমাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা তোমাদেরকে যে কথা বলছিলাম, দেখো, প্রত্যেক বছরই যখন আমরা আমাদের প্রস্তুতি শুরু করি, আমাদের ইনবক্স কিছু মেসেজে পরিপূর্ণ হয়ে যায়। কিছু মেসেজ আমাদের ইনবক্সে আসে এবং সেখানে মেসেজগুলো হয় এই ধরনের যে, ভাইয়া, বিইউপির জন্যে আমাদের তো আসলে ইংরেজিতে জিকে প্রশ্ন আসে, তাহলে বিইউপির জন্য আপনারা ইংরেজিতে জিকে আলাদা করে পড়াবেন কিনা। এবং আমরা প্রত্যেক বছর দেখি যে এই প্রশ্নের সুযোগ নিয়ে, মানে শিক্ষার্থীরা যে বিইউপি জিকের জন্য আলাদা করে দুশ্চিন্তা করছে, টেনশন করছে, এই বিষয়টার সুযোগ নিয়ে প্রত্যেক বছরই মোটামুটি যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে কিছু আমরা দেখেছি যে অনেকেই নতুন নতুন করে বিইউপির জন্য আলাদা আলাদা কোর্স ইন্ট্রোডিউস করে, এবং বিইউপির জন্য আলাদা আলাদা কোর্স চলার কারণে শুধু বিইউপিতে যারা টার্গেট করে তারা সেখানে এনরোল করে, এবং মানে জাস্ট বিইউপির সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে প্রস্তুতি সেটার একমাত্র তফাৎ হচ্ছে সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানে বিইউপির সাধারণ জ্ঞানটা ইংরেজিতে প্রশ্ন হয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির সাধারণ জ্ঞান প্রশ্ন আছে সেটা বাংলায় হয়। এছাড়া আসলে বড় কোনো ডিফারেন্স কিন্তু থাকে না। তাহলে আমরা আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে, মানে বিইউপি প্রস্তুতির জন্য যে কিছু স্পেশাল ক্লাস বা কিছু স্পেশাল প্রস্তুতি, এগুলোতে আমরা বেসিক্যালি কি পড়াবো বা কি দেখাবো, কেন আমরা এই ক্লাসগুলো নিচ্ছি? আমরা এই ক্লাসগুলোতে মূলত বিইউপির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা ইংরেজিতে সমাধান করব। আমরা টপিক ওয়াইজ প্রশ্ন ধরবো, তারপরে 50টা করে 100টা করে গুরুত্ব অনুযায়ী আমরা প্রশ্নগুলোকে কি করব, ইংরেজিতে আমরা সমাধান করব। তাহলে আমরা আজকের যে প্রাচীন বাংলার ইতিহাস আছে, সেই প্রাচীন বাংলার ইতিহাস আমরা আজকে সমাধান করব। এবং প্রাচীন বাংলার ইতিহাসে, তার মানে একেবারে প্রাচীন বাংলার যে বংশগুলো ছিল, সেই বংশগুলোর প্রতিষ্ঠা থেকে শুরু করে অন্যান্য বিষয়, আমাদের বাংলা নাম বা বঙ্গ যে অঞ্চল, সেগুলোর উৎপত্তি, সেগুলো কিভাবে এসেছে, এই ব্যাপারগুলো আমরা ইংরেজি প্রশ্নের মাধ্যমে ক্রমান্বয়ে সমাধান করার আমরা চেষ্টা করব। তাহলে তাহলে তোমাদের যে কোনো জিজ্ঞাসা বা তোমাদের যে কোনো যদি যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা আমাকে সেটা মন্তব্যের ঘরে জানিয়ে দিতে পারো। আমরা তোমাদেরকে সেগুলো সমাধান করার চেষ্টা করব। যদি তোমাদের কোনো মন্তব্য থেকে থাকে তোমরা আমাকে জানাবে, আমরা সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ, ওকে। তো তাহলে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই, এবং আমরা সরাসরি আমাদের ক্লাসে গিয়ে আমরা আমাদের প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করি। প্রশ্নগুলো সমাধান এবং ব্যাখ্যা আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডিড দ্য আর্লিয়েস্ট ইনহ্যাবিটেন্টস অফ বেঙ্গল স্পিক? তার মানে বাংলার যারা প্রাচীন অধিবাসী আছে একদম প্রথম দিকে, হ্যাঁ, যারা এই বেঙ্গলে যারা বসবাস করতো, ইনহ্যাবিটেন্টস হচ্ছে বসবাসকারী, যারা একদম প্রথম দিকে বসবাস করত, তারা আসলে কোন ভাষায় কথা বলতো, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতো, এটা জানতে চেয়েছে। তাহলে বাংলার জনগণের বা বাংলার এই এলাকায়, বঙ্গ এলাকায় বসবাসকারীদের একদম প্রাচীন ভাষা কোনটা ছিল, একদম প্রথম দিককার ভাষা কোনটা ছিল, সেটা জানতে চেয়েছে। তাহলে আমি আশা করব যে একদম প্রথম দিককার ভাষা কোনটা ছিল এটা তো আমরা সবাই মোটামুটি জানি, তাই না? যারা জানি তারা এই ব্যাপারটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করব মন্তব্যের ঘরে, এবং আমরা একটু ব্যাখ্যার দিকে যাব। দেখো, এখন এইখানে আছে হচ্ছে সংস্কৃত। আমরা জানি সংস্কৃত একটা প্রাচীন ভাষা বটে, কিন্তু সংস্কৃতের চেয়ে প্রাচীন ভাষা এখানে উপস্থিত আছে বেঙ্গলি, তো কখনোই নয়, বাংলা অনেক পরে এসছে। হ্যাঁ, এখানে আছে হিন্দি। হিন্দি তো মূলত সংস্কৃত থেকে ভেঙে চুরে হিন্দি আসছে। এইখানে যে ভাষাটা আছে অস্ট্রিক, এই অস্ট্রিক ভাষা গোষ্ঠীর
লোকজন, ঠিক আছে, যারা এই এই প্রাচীন বাংলায় যারা বসবাস করত, একদম আর্লিয়েস্ট ইনহ্যাবিটেন্টস যারা, তারা মূলত অস্ট্রিক বা অস্ট্রালয়েড ছিল, এবং তারা এই অস্ট্রিক ভাষাগোষ্ঠীর ছিল আর কি, মানে অস্ট্রিক ভাষায় তারা বেসিক্যালি আলাপ করত, তাদের মনের ভাব প্রকাশ করত। পরের প্রশ্ন দেখি, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ওল্ডেস্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল। আমরা জানি বাংলায় এই সেটেলমেন্ট হচ্ছে জনপদ, সেটেলমেন্টের বাংলা আমরা কি করব, জনপদ করব, জনবসতি। সেটেলমেন্ট হচ্ছে কি, জনবসতি বা জনপদ। তাহলে এখানে প্রশ্ন করেছে যে হোয়াট ওয়াজ দ্য নেম, নাম কি, দ্য ওল্ডেস্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল। আবার এই যে এখানে জনপদ কথাটা উল্লেখ করে দিয়েছে, তাহলে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম এখানে জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম এই জায়গাতে জানতে চেয়েছে। তাহলে আমরা যদি বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম যদি আমরা এখানে উল্লেখ করতে চাই, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম যদি আমরা উল্লেখ করতে চাই, হুম, তাহলে কি করব? তাহলে আচ্ছা, তো তো যা বলছিলাম যে আমাদের এই যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ওল্ডেস্ট সেটেলমেন্ট, সবচেয়ে পুরাতন, সর্বপ্রাচীন, ওল্ডেস্ট, হ্যাঁ, সবচেয়ে পুরাতন কি, সর্বপ্রাচীন। তাহলে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম জানতে চেয়েছে। এখানে অপশনে আছে পুন্ড্র, অপশনে আছে তাম্রলিপ্ত, অপশনে আছে গৌড়, এই যে এটা হচ্ছে গৌড়, এবং আছে হরিকেল। আমরা জানি যে বাংলার বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। পুন্ড্র হচ্ছে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। অপরদিকে অপরদিকে এই এই বাংলার সবচেয়ে নবীনতম জনপদ হচ্ছে কোনটা? বরেন্দ্র। বরেন্দ্র হচ্ছে নবীনতম জনপদগুলোর মধ্যে একটা। তাহলে পুন্ড্র কোন এলাকাটা? পুন্ড্র মূলত উত্তরবঙ্গ, বাংলাদেশের যে উত্তর দিক বা উত্তরবঙ্গ যেটা, সেটা মূলত পুন্ড্র। পুন্ড্রের কেন্দ্রস্থল ছিল কেন্দ্রস্থল ছিল বগুড়া। বগুড়া ছিল পুন্ড্রের কেন্দ্রস্থল। অপরদিকে অপরদিকে এই যে বরেন্দ্রও কিন্তু উত্তরবঙ্গ নিয়ে গঠিত, কিন্তু বরেন্দ্রের কেন্দ্রস্থল ছিল, যদি আমরা লিখি বরেন্দ্রর কেন্দ্রস্থল ছিল হচ্ছে কোনটা? রাজশাহী ছিল বরেন্দ্রের কেন্দ্রস্থল। তাহলে রাজশাহী হচ্ছে কি বরেন্দ্রের কেন্দ্রস্থল, এবং এবং বগুড়া হচ্ছে পুন্ড্রের কেন্দ্রস্থল। ঠিক আছে, তাহলে বরেন্দ্রকে কেন্দ্র করে, মানে রাজশাহীকে কেন্দ্র করে বরেন্দ্র নামের যে জনপদটা আছে, লাল মাটির যে জনপদ বরেন্দ্র, সেই বরেন্দ্র গড়ে উঠেছিল। এবং উত্তরবঙ্গের হচ্ছে মানে এই যে পুন্ড্র হচ্ছে কি বগুড়াকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। পুন্ড্রের যত নিদর্শন পাওয়া যায় তার বেশিরভাগই পাওয়া যায় কোথায়? বগুড়াতে পাওয়া যায়। পুন্ড্রের যে নিদর্শনগুলো তার মধ্যে বেশিরভাগই পাওয়া যায় কোন জায়গা থেকে? তার মধ্যে বেশিরভাগই পাওয়া যায় হচ্ছে, হ্যাঁ, তার মধ্যে বেশিরভাগই পাওয়া যায় হচ্ছে কোথায়? বরেন্দ্র। তা আচ্ছা, সরি, মানে বগুড়াতে। ওকে, তাহলে এরপর আমরা যদি একটু দেখি, যদি আমরা একটু দেখি যে হুইচ প্রেজেন্ট ডে রিজিয়ন ইজ রেফার্ড অ্যাজ বরেন্দ্র। বলছে বর্তমানে কোন এলাকা, প্রেজেন্টে বর্তমান সময়ের কোন এলাকা বরেন্দ্র বলে পরিচিত। হ্যাঁ, বরেন্দ্র বললে আমরা কোন এলাকাকে বুঝি? তাহলে বরেন্দ্র বললে আমরা বর্তমানে কোন এলাকাকে বুঝি? দিনাজপুর, পাবনা, রাজশাহী, খুলনা, আমরা কোন এলাকাকে বুঝি? একটু আগে আমি এটার ব্যাখ্যা কিন্তু দিয়েছি, তাই না, যে বরেন্দ্র বললে আমরা মূলত কোন এলাকাকে বুঝি। আমরা কিন্তু একটু আগে এটার কি করেছি, ব্যাখ্যাটা কিন্তু আমরা দিয়েছি, বা ব্যাখ্যাটা কিন্তু আমরা পড়েছি। মূলত রাজশাহী যেটা আছে, সেই রাজশাহীকে আমরা কি, এই রাজশাহীকে আমরা কি করি, আমরা হচ্ছে বরেন্দ্র বলে চিনি। কোনটাকে চিনি? রাজশাহীকে আমরা বরেন্দ্র বললে চিনি। ঠিক আছে, তাহলে হুইচ প্রেজেন্ট রিজিয়ন ইজ রেফার্ড অ্যাজ বরেন্দ্র, রাজশাহীকে আমরা বর্তমানে বরেন্দ্র বলে চিনি। ঠিক আছে, আচ্ছা, এরপর এরপর আমরা দেখি হু ওয়াজ দ্য ফার্স্ট চাইনিজ ট্রাভেলার টু ভিজিট বেঙ্গল। এই যে ফার্স্ট চাইনিজ ট্রাভেলার হচ্ছে কি পর্যটক মূলত, বা ভ্রমণকারী, পর্যটক বা ভ্রমণকারী। তাহলে হু ওয়াজ দ্য ফার্স্ট চাইনিজ ট্রাভেলার
টু ভিজিট বেঙ্গল। প্রথম কোন চায়না পরিব্রাজক, চীনা কোন পরিব্রাজক সর্বপ্রথম বাংলা ভ্রমণ করেছিলেন? তাহলে প্রশ্নটা হচ্ছে কোন প্রথম চাইনিজ পরিব্রাজক বেঙ্গল বা বাংলা ভ্রমণ করেছিলেন? হ্যাঁ, ইং সিং ফাহিয়েন হিউয়েনসাং জেন ডং, কে সর্বপ্রথম বাংলায় এসেছিলেন এটা জানতে চেয়েছে। আমরা জানি সর্বপ্রথম বাংলায় এসেছিলেন ফাহিয়েন। ফাহিয়েন হচ্ছেন সেই ভদ্রলোক যিনি সর্বপ্রথম বাংলায় আসলেন। আচ্ছা, চীনা পর্যটকদের মধ্যে এছাড়া এছাড়া প্রাচীনতম মানে সবচাইতে আগে আসা পর্যটকদের মধ্যে একজন হচ্ছেন মেগাস্থিনিস। কে? আমরা আমরা যদি একটু লিখি, মেগাস্থিনিস হচ্ছেন সবচেয়ে প্রাচীন পর্যটক, মেগাস্থিনিস। ঠিক আছে, মেগাস্থিনিস। এই মেগাস্থিনিস তিনি হচ্ছেন একজন গ্রিক পর্যটক। কোন দেশের পর্যটক? গ্রিস দেশের গ্রিক পর্যটক। তিনি এসেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট যখন ভারতবর্ষে আসেন। আলেকজান্ডার দ্য গ্রেট যখন ভারতবর্ষে আসেন তখন আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে গ্রেটের বাহিনীর সাথে এই গ্রিক পর্যটক মেগাস্থিনিস তিনি এসেছিলেন এবং তিনি তিনি এই ভারতবর্ষের যে আচার অনুষ্ঠান ঘটনাবলী সেগুলো ইন্ডিকা নামে একটা গ্রন্থে তিনি লিপিবদ্ধ করেছিলেন, ইন্ডিকা নামে। এবং তোমরা জানো কি না যে ভারতকে যে ইন্ডিয়া বলা হয়, ভারতকে যে ইন্ডিয়া বলা হয়, এই ইন্ডিয়া এই নামটা কিন্তু মূলত কাদের দেয়া? এই নামটা কিন্তু বেসিকলি গ্রিকদের দেয়া। তাহলে ভারতকে যে ইন্ডিয়া বলতে হবে এই ব্যাপারটা কারা শুরু করেছে? গ্রিকরা শুরু করেছে। এবং মেগাস্থিনিসের গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। মেগাস্থিনিসের গ্রন্থের নাম কি? ইন্ডিকা। এটা আমাদের মনে রাখতে হবে। প্রাচীনকালে বর্তমানে যেমন শিক্ষা ব্যবস্থা রয়েছে, বর্তমানে যেমন পড়াশোনার ব্যবস্থা রয়েছে, প্রাচীনকালে আসলে পড়াশোনার ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থাটা এরকম ছিল না। প্রাচীনকালে আমরা এই অনলাইনে ক্লাস আসলে ছিল না। এমনকি কোনো স্কুল কলেজ মাদ্রাসা এই ব্যাপারগুলো প্রাতিষ্ঠানিক এই ধরনের শিক্ষা ছিল না। শিক্ষা ছিল পিয়ার টু পিয়ার। লোকজন যাইতো গুরুর কাছে, একজন মানুষ জানে সে কি করতো, তার জানা ব্যাপারগুলো আরেকজনকে শিক্ষা দিয়ে দিত সামনাসামনি বসে, তাই না? তাহলে একদম সরাসরি সামনে বসে ছাড়া শিক্ষার ব্যবস্থাটা খুব বেশি হইতো না। ঠিক আছে, শিক্ষার ব্যবস্থা খুব বেশি হইতো না। তো এখন এখন এই চাইনিজ ট্রাভেলার, আচ্ছা এই যে চাইনিজ ট্রাভেলার যারা বা অন্যান্য যারা ট্রাভেলার ছিল তারা বেসিকলি কেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো? তারা নতুন নতুন এলাকা দেখতে চাইতো এবং সেই এলাকার আসলে কি অবস্থা সেগুলো তারা লিখে টিখে রাখতো, যেন অন্য এলাকার লোকজন বা ইতিহাস যেন তাদেরকে মনে করে রাখে। তো সর্বপ্রথম কোন চাইনিজ ট্রাভেলার আসলেন? আসলেন হচ্ছে ফাহিয়েন। আর আর প্রাচীনতম পর্যটকের কথা যদি আমরা বলি সবার আগে কে আসছেন, তাইলে মোটামুটি মেগাস্থিনিসের নাম সেই জায়গায় আসতে পারে। তিনি গ্রিক বাহিনীর সাথে এসেছিলেন এবং তিনি ইন্ডিকা নামক একটা গ্রন্থে তার এই ঘটনা তিনি লিপিবদ্ধ করেছেন যে তিনি কিভাবে কি দেখেছেন বা কি বিষয়। তাহলে এই হচ্ছে ঘটনা। এরপরে আমরা চলে যাই, হু ওয়াজ দ্য ব্রিটিশ গভর্নর হোয়েন দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানাউলড। আচ্ছা, তাইলে যখন মানে ব্রিটিশ গভর্নর কে ছিলেন, কোন সময়ের ব্রিটিশ গভর্নর? হোয়েন দ্য পার্টিশন অফ বেঙ্গল। পার্টিশন অফ বেঙ্গল, পার্টিশন মানে হইতেছে কি? পার্টিশন মানে হইতেছে দুইটা প্লেসের মধ্যে থাকা যে দেয়াল, সেটা হচ্ছে পার্টিশন। তার মানে এই পার্টিশন অফ বেঙ্গল, বেঙ্গল হচ্ছে বঙ্গ, পার্টিশন অফ বেঙ্গল হচ্ছে বঙ্গভঙ্গ। ঠিক আছে, বঙ্গভঙ্গ। আর অ্যানাল মানে হচ্ছে রদ করা। তাইলে বঙ্গভঙ্গ রদ যে হয়, বঙ্গভঙ্গ যে রদ হয়, এই বঙ্গভঙ্গ রদ হয় কার সময়ে? এই সময় ব্রিটিশ গভর্নর কে ছিলেন? বঙ্গভঙ্গ রদের সময় ব্রিটিশ গভর্নর কে ছিলেন? তাইলে বঙ্গভঙ্গ রদের সময় ব্রিটিশ গভর্নর কে ছিলেন? বঙ্গভঙ্গ রদ করার সময় ব্রিটিশ গভর্নর কে ছিলেন? বঙ্গভঙ্গ রদ করার সময় ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড বেন্টিঙ্ক, লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড হার্ডিঞ্জ। বলতে হবে যে বঙ্গভঙ্গ রদের সময় ব্রিটিশ গভর্নর কে ছিলেন? আমরা জানি যে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক তিনি কি করেছিলেন? তিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন। কি করেছিলেন? সতীদাহ প্রথা রদ করেছিলেন। এবং এটা তিনি করেছিলেন কবে? 1829 সালে। তাহলে এই 1829 সালে। আর এই পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানাউলড কত সালে হয়? 11-র দিকে। তাহলে কোনোভাবেই এই ভদ্রলোকের তো আসলে ওই সময় থাকার কথা না। লর্ড রিপন, তিনি রিপন দ্য গুড বলা হইতো তাকে, লর্ড রিপনকে বলা হইতো রিপন দ্য গুড। তিনি ভারতীয় আদালতকে মানে আদালতে তিনি ভারতীয় বিচারপতি নিয়োগের বিধান করেছিলেন। ঠিক আছে, আদালত ব্যবস্থা সংস্কার করেছিলেন। এছাড়া তিনি তিনি হিন্দু মানে যা ইন্ডিয়ান যে সংবাদপত্র আছে সেগুলোকে তিনি স্বাধীনতা দিয়েছিলেন।
লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন, আর লর্ড হার্ডিঞ্জ কি করেছিলেন, বঙ্গভঙ্গ রদ করেছিলেন, তাই না? তাই কি না? বলো। আহিয়ার আম্মু, ঠিক আছে, একটা কমেন্ট করেছে। আবু সাইদ বলেছে রিপ্লাই প্লিজ। এই আমি, বলো, তোমাদের মন্তব্য কম দেখতে পাচ্ছি, দ্রুত বলো। হুম, আচ্ছা। তো তাইলে কি আমরা বললাম, লর্ড কার্জন হচ্ছে বঙ্গভঙ্গ করেছিলেন, আর লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেছিলেন। অ্যানাল মানে কি, রদ করা। তাহলে এটার উত্তর কি হবে, লর্ড হার্ডিঞ্জ হবে, লর্ড হার্ডিঞ্জ হবে, ঠিক আছে। আহিয়ার আম্মু, তুমি উত্তর দিয়েছো, কিন্তু দুঃখজনক হলো সত্য, তুমি উত্তর ভুল দিয়ে ফেলেছো। আচ্ছা, এরপরে আমরা দেখি অ্যানথ্রোপোলজিক্যালি বেঙ্গলিজ বিলং টু হুইচ গ্রুপ। বলছে নৃতাত্ত্বিকভাবে, অ্যানথ্রোপোলজি কি, নৃতত্ত্ব। অ্যানথ্রোপোলজি কি, নৃতত্ত্ব, ঠিক আছে, নৃতত্ত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সাবজেক্ট আছে নৃতত্ত্ব নামে। অ্যানথ্রোপোলজিক্যালি বেঙ্গলিজ বিলং টু হুইচ গ্রুপ, কোন গ্রুপে বেঙ্গলিরা বিলং করে। আমি যখন এই এই তোমাদেরকে নর্মালি প্রাচীন বাংলার ইতিহাস পড়াই, তখন আমি বলি যে মানুষের চেহারা দেখলে কি করা যায়, তার বংশ বা সে আসলে কোন ব্লাড লাইন থেকে আসছে এগুলো ধারণা করা যায়, ঠিক আছে। এই ধারণা করার জন্যে মানে যদি কেউ কারো চেহারা মনোযোগ দিয়ে দেখে তাহলে সে মোটামুটি বুঝতে পারবে। তাহলে দেখো, অ্যানথ্রোপোলজিক্যালি বেঙ্গলিজ বিলং টু হুইচ গ্রুপ, বলছে নৃতাত্ত্বিকভাবে বাঙালিরা কোন গ্রুপে, হ্যাঁ, কোন গ্রুপে বিলং করে। তাহলে দেখো, নেগ্রিটো, নেগ্রিটো হচ্ছে নিগ্রো জনগোষ্ঠী, ককেশিয়ান হচ্ছে ককেশীয়, মঙ্গোলয়েড হচ্ছে মঙ্গোলীয়, এবং পোর্ট অস্ট্রালয়েড হচ্ছে অস্ট্রাল, মানে অস্ট্রালয়েড যারা আর কি, ঠিক আছে। তো এখন আমাদের যারা মঙ্গোলীয়, কারা মঙ্গোলীয়, হচ্ছে যাদের নাক বোচা এবং চোখ ছোট। চাইনিজ, কোরিয়ান, জাপানিজ, তারপরে হচ্ছে তোমার এই যে ইন্দো চীন যেটা, হ্যাঁ, এই যে তোমার ভিয়েতনাম, হ্যাঁ, হংকং, এইসব জায়গার লোকজন হচ্ছে কি, এইসব জায়গার লোকজন হচ্ছে মঙ্গোলীয় বংশোদ্ভূত। আমাদের দেশের চাকমা যারা, চাকমারা হচ্ছে মঙ্গোলীয় বংশোদ্ভূত। বার্মা, মায়ানমারের লোকজন মঙ্গোলীয় বংশোদ্ভূত, ঠিক আছে। ককেশিয়ান যারা, এই ককেশীয়রা হচ্ছে কারা, ককেশীয়রা হচ্ছে মূলত রুশদের মতো যারা, ঠিক আছে। তার মানে হচ্ছে ককেশাস অঞ্চলের লোকজন যারা, তাদের তারা ফর্সা হয়, ঠিক আছে, তারা ফর্সা হয় অনেক বেশি। ককেশীয়রা কোনোভাবেই এই মানে আলাদা। নেগ্রিটো, তারা তো খুবই কালো হয়, তোমরা জানো, হ্যাঁ। যারা নিগ্রো আছে তাদের শরীরে মেলানিন নামক রঞ্জকের পরিমাণ বেশি হয়, তারা কি হয়, অনেক কালো হয়। নিগ্রোদের আবার অনেক রকম ভাব, মানে মানে কি বলবো, ভাগ আছে আর কি, ঠিক আছে। তো দেখো, আমরা হচ্ছি মূলত এই প্রোটো অস্ট্রালয়েড আর কি, ঠিক আছে। আমরা হচ্ছি মূলত প্রোটো অস্ট্রালয়েড বা অস্ট্রেলিয়ার, মানে অস্ট্রালয়েড বংশোদ্ভূত আমরা আর কি, ঠিক আছে। তো আমাদের এছাড়া আমাদের মানে বাঙালির তো মূল ধারা এটা, বাট আমরা আসলে সবগুলোর সাথে আমাদের কি হয়েছে, মিশ্রণ হয়েছে। দ্রাবিড়দের সাথে আমাদের মিশ্রণ হয়েছে, আর্যদের সাথে আমাদের মিশ্রণ হয়েছে। আর্য এবং অনার্য জনগোষ্ঠীর যে দুইটা ভাগ হয়, আমাদের পূর্বপুরুষরা ছিল মূলত অনার্য, কিন্তু যখন আর্যরা এসেছে, আর্যদের আগে আর্য পূর্ব জনগোষ্ঠী ছিল না। সাঁওতাল, ভিল, কোল, মুন্ডা, আমরা যদি লিখি আর কি, সাঁওতাল, হুম, সাঁওতাল, ভিল, তারপর হচ্ছে কোল, এরপরে হচ্ছে কি, এরপর হচ্ছে মুন্ডা। এই যে সাঁওতাল, ভিল, কোল, মুন্ডা, এরা কিন্তু কি, এরা হচ্ছে ওই সময়কার, মানে এই ওই সময়কার বাঙালিদের, মানে সাঁওতাল, ভিল, কোল, মুন্ডা, এরা ওই ওই সময়কার বাঙালিদের আম, মূল যে ইয়েটা, মানে বাঙালিদের মূল যে গ্রুপটা, ঠিক আছে, তারা কিন্তু এইটা। এবং এদের সাথে আর্যদের মিলন ঘটেছে, ঠিক আছে, সেইখান থেকে বাঙালিদের একটা শাখা আস্তে আস্তে আসছে। এছাড়া আরও যত জনগোষ্ঠী এই বঙ্গীয় এলাকায় এসছে, সবার রক্তের সাথে আমাদের ব্লাড লাইন মিক্স হয়েছে। এই জন্য বাঙালিদেরকে বলা হয় কি, শঙ্কর জাতি, তাই না।
শঙ্কর জাতি। এছাড়া এই শঙ্করের বাইরে আমাদেরকে নিষাদ বলা হয়। নিষাদ কেন? আমাদের নিষাদ শব্দের অর্থ হচ্ছে শিকারী। ঠিক আছে, আমাদের পূর্বপুরুষরা শিকার করত, মৎস্য শিকার করত, পাখি শিকার করত, এই জন্য আমাদেরকে বলা হয় নিষাদ বা শিকারী জাতি আর কি। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নে আমরা চলে যাই, আমরা দেখি হু রোড হিস্ট্রি অফ বেঙ্গলিজ, বাঙালির ইতিহাস কে লিখেছেন? বাঙালির ইতিহাস কে লিখেছেন? আচ্ছা, বাঙালির ইতিহাস লিখেছেন ডক্টর নিহার রঞ্জন রায়। তিনি বাঙালির ইতিহাস লিখেছেন এবং এই ডক্টর নিহার রঞ্জন রায়ের লেখা বাঙালির ইতিহাসে তিনি বাঙালির উৎপত্তির যে জায়গাটা আছে, বাঙালির মানে এই যে ব্লাড লাইনে যে কথাটা আমি উল্লেখ করলাম, হ্যাঁ, এই নিহার রঞ্জন রায় একেবারে সেই ব্যাপারটা তার বইয়ে, তার লেখায় পুরোপুরিভাবে ফুটিয়ে তুলেছেন। এরপর আমরা দেখি হোয়াট ওয়াজ দ্য মেইন অকুপেশন অফ দ্য আরিয়ানস। আর্যদের মূল অকুপেশন বা মূল পেশা কি ছিল? আর্যদের মূল পেশা কি ছিল? আমরা জানি যে ওই সময় তো ইন্ডাস্ট্রি থাকার আসলে তেমন কোনো চান্স ছিল না। এগ্রিকালচার, ফিশিং, উইভিং এগুলাই ছিল মূলত, মানে বুনন শিল্প, ঠিক আছে, তারপর শিকার করা, এগ্রিকালচার বা কৃষি, এগুলোই ছিল মূল ব্যাপার। এখন এখন আমরা হরপ্পার মহেঞ্জোদারো নামে সিন্ধু সভ্যতার যে নিদর্শন দেখেছি, হ্যাঁ, ওই যে লারকানা জেলা, হরপ্পা মানে যে যে এলাকাটা আছে আর কি, ওখানে সেখানে আমরা দেখেছি উন্নত নগর ব্যবস্থা, আমরা দেখেছি কৃষিভিত্তিক নগর ব্যবস্থা, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে ওই সময়, মানে যে সময়ের কথা আমরা বলছি, ওই সময় মেইন অকুপেশন, আর্যদের মূল পেশা কি ছিল? কৃষিকাজ ছিল। আর্যরা অন্যান্য সভ্যতার মতো কৃষিভিত্তিক সভ্যতায় ছিল বটে, তবে আর্যদের একটা ব্যাপার ছিল, আর্যদের চেহারার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু অন্যান্যদের চেহারার বৈশিষ্ট্য থেকে আলাদা। আর্যদের চুল ঈষৎ কোকড়া, কপাল প্রশস্ত, ঠিক আছে, উচ্চতা অন্যদের চেয়ে বেশি, ফর্সা। ঠিক আছে, এটা হচ্ছে আর্যদের বৈশিষ্ট্য। এবং আর্য রক্ত পৃথিবীর বিশুদ্ধতম রক্তের ধারাগুলোর একটা বলে মনে করা হয়। অ্যাডলফ হিটলার যে ইহুদিদেরকে হত্যা করেছিলেন, তার পেছনেও আর্য রক্তের গর্ব বা অহংকার, এই বিষয়টা অ্যাডলফ হিটলারের মধ্যেও কাজ করেছে। ঠিক আছে, তাহলে হোয়াট ওয়াজ দ্য মেইন অকুপেশন অফ দ্য আরিয়ানস? এগ্রিকালচার ওয়াজ দ্য মেইন অকুপেশনস অফ দ্য আরিয়ানস। আর্যদের মূল পেশা কি ছিল? এগ্রিকালচার বা কৃষি ছিল। এরপরে আমরা দেখি সূক্ষ্ম। দেখো, এটা কিন্তু বলা হয়েছে কি সূক্ষ্ম। আমরা যদি লিখি, এই যে সূক্ষ্মা লেখা হয়েছে না, এটা কি? এটা হচ্ছে সূক্ষ্ম। ঠিক আছে, সূক্ষ্ম ওয়াজ দ্য ক্যাপিটাল অফ হুইচ অ্যানশিয়েন্ট রিজিয়ন? কোন প্রাচীনতম জনপদের রাজধানী হচ্ছে সূক্ষ্ম? আমরা দেখি এখানে আছে কর্ণ সুবর্ণ, আছে তাম্রলিপ্ত, আছে রাঢ়, আছে বঙ্গ। ঠিক আছে, তাহলে এখানে বঙ্গ আছে, রাঢ় আছে, তাম্রলিপ্ত আছে, কর্ণ সুবর্ণ আছে। আমরা জানি গৌড় রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। গৌড় রাজ্যের রাজধানী কি ছিল? কর্ণ সুবর্ণ ছিল। তাম্রলিপ্ত বা তাম্রলিপ্তি, এটা রাজধানীর কথা আমরা পাই আবার পাই না, কিন্তু কোনো কালেই সেটা সূক্ষ্ম না। সূক্ষ্ম ছিল রাঢ়ের রাজধানী। কিসের রাজধানী? রাঢ়ের রাজধানীর নাম ছিল সূক্ষ্ম। ঠিক আছে, রাঢ়ের রাজধানীর নাম ছিল সূক্ষ্ম। কেউ কেউ বলে থাকেন রাঢ়ের রাজধানীর নাম ছিল কোটিবর্ষ। কি ছিল? কোটিবর্ষ বলে থাকেন। হ্যাঁ, তবে অনেক ঐতিহাসিক গণের মতে রাঢ়ের রাজধানীর নাম ছিল সূক্ষ্ম। ঠিক আছে, আর বঙ্গ ছিল বর্তমান বাংলাদেশের যে মাঝামাঝি জায়গা এবং পশ্চিম দিকের যে জায়গা, ঠিক আছে, যে অঞ্চল, সেটা ছিল মূলত কি? বঙ্গ। এই বঙ্গ রাজ্যের মাঝামাঝি, মানে বর্তমান যেখানে ফরিদপুর, ঢাকা এই অঞ্চল আছে, সেই দিকে গঙ্গারিডই বা গঙ্গারিদ্ধি নামে একটা বিশাল সমৃদ্ধ জনপদ তৈরি হয়েছিল। আলেকজান্ডার দ্য গ্রেট যখন ভারতবর্ষ আক্রমণ করেন, তখন তিনি এই গঙ্গারিডই নামক রাজ্যের কথা, তার যারা সঞ্চারা বা তার যারা ওই যে তোমার সঞ্চারা, কাদেরকে বলা হইতো? যারা ছিল আলেকজান্ডার দ্য গ্রেটের গুপ্তচর, তাদেরকে বলা হইতো সঞ্চারা। গ্রিকদের গুপ্তচরকে বলা হতো সঞ্চারা। এই সঞ্চারারা যে খবর দেয় আলেকজান্ডার দ্য গ্রেটকে যে হুজুর আপনি যদি সামনে যান, আপনারা কিন্তু হাতি দিয়ে মাইরা ফেলবে, কারণ গঙ্গারিডই নামক যে রাজ্য, সেই রাজ্য অত্যন্ত শক্তিশালী এবং তাদের হস্তি বাহিনী রয়েছে। বর্তমানে যেমন কারো কাছে ব্যালাস্টিক মিসাইল থাকলে বা হচ্ছে তোমার এই যে পারমাণবিক বোমা থাকলে যেরকম লোকজন ডরায়, আগে এরকম হাতির বাহিনী থাকলে লোকজন ভয় পাইতো। কারণ একটা হাতি কি করতে পারে? পুরো একটা সেনাবাহিনীকে তছনছ করে দিতে পারতো। তাইলে যদি কারো কাছে 100 হাতি থাকে, 100 হাতির বাহিনী থাকে, তাহলে তো বুঝতেই পারতেছো। আর হাতিদেরকে নানা রকম আর্মার পরানো হইতো।
নানা রকম আরমার পরায়ে তারপরে হাতিদেরকে নিয়ে যাওয়া হতো যুদ্ধক্ষেত্রে। যখন তুমি মারবার হচ্ছে তোমার এই যে তীর ধনুক কোনো কিছু হাতির বিরুদ্ধে কাজ করতো না। হাতিদের যে দাঁত থাকতো সেই দাঁতে আবার নানা রকম অস্ত্র শস্ত্র পরানো হতো, পরায় হাতি মোটামুটি দাঁত দেয়া এর একটা বাড়ি ওরে একটা বাড়ি মেয়েরা পুরা ধরো যে ছত্রভঙ্গ করে দিত সবাইকে, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন ওই সময় হইতো। তো যাই হোক, সূক্ষ্ম ছিল রাঢ়ের রাজধানী আর কি, ঠিক আছে, এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা দেখি হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক আইনি আকবরী। আইনি আকবরী নামে যে বইটা আছে, আইনি আকবরী নামে যে বইটা আছে, এই বইয়ের অথর বা এই বইয়ের লেখক কে ছিলেন? আইনি আকবরী একটা বিখ্যাত বই। আইনে আকবরী প্রাচীনকালের একটা বিখ্যাত বই। বিখ্যাত বই কারণ হচ্ছে এই আইনে আকবরী মূলত আকবর নামা নামক যে গ্রন্থটা আছে, যেটার মূল পার্সিয়ান নেম হচ্ছে আকবর নমে। এই আকবর নমে এইটারই বাংলায় এটার আকবর নামা বলে। এই আকবর নামাটা মূলত বাদশাহ আকবরের খালি জীবনী নয়, বরঞ্চ বাদশাহ আকবরের কোর্টশিপ, বাদশাহ আকবর কিভাবে তার মানে তার দরবার পরিচালনা করতেন, কিভাবে তার আদালতের কাজকর্ম পরিচালনা করতেন, কিভাবে রাজ্য শাসন করতেন, কিভাবে তিনি তার ব্যক্তিগত জীবন, তার 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 রাজ্যের যে মানে সামগ্রিক ওয়েলফেয়ারের যে কার্যক্রম সেগুলো তিনি কিভাবে চালাইতেন, এই সব বিষয় আকবর নমেতে তুলে ধরেছেন। আকবর নামের রচয়িতা মূলত আবুল ফজল আল্লামী, যিনি আবুল ফজল তিনি বাদশাহ আকবরের একাধারে তিনি ছিলেন বাদশাহ আকবরের সভাসদ, বাদশাহ আকবরের মন্ত্রী, একসময় তিনি প্রধানমন্ত্রী হন। আবুল ফজল বা আবুল ফজল আল্লামী, ঠিক আছে, তাকে বলা হয়। এবং তিনি বাদশাহ আকবরের যে নবরত্ন ছিলেন সেই নবরত্নের অন্যতম রত্ন ছিলেন, ঠিক আছে, সে নবরত্নের তিনি ছিলেন অন্যতম রত্ন। তিনি এই আকবর নামা এইটা রচনা করেন। আকবর নামা ছিল 3 খণ্ড। এই 3 খণ্ডের মধ্যে 3 নাম্বার খণ্ড যেটা, সেটার নামই আইনি আকবরী, ঠিক আছে। তাহলে আইনি আকবরী, আইনি আকবরীতে মূলত আকবরের আকবরের যে কোর্ট, আকবর কিভাবে তার মানে কোর্ট পরিচালনা করতেন, কিভাবে তার আদালতের কার্যক্রম পরিচালনা করতেন, সেই বিষয়গুলো আকবরের রাজ্য শাসনের একদম খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরা হয়েছে। হোয়াট ওয়াজ দ্য সঞ্চারা? সঞ্চারা জিনিসটা কি? আমি একটু আগে কিন্তু কি করেছি, কথাবার্তার মধ্যে দিয়ে আরেকটা প্রশ্ন সমাধান করতে গিয়ে এটা বলে দিয়েছি, কাজে দ্রুত উত্তর করে ফেলো। সঞ্চারা, সঞ্চারা কি জিনিস সেটা একটু, হ্যাঁ এখানে আমি বলে দিয়েছি একটু আগেই, এখন তোমরাও একটু তাড়াতাড়ি করে বইলা ফেলো। আবু সাইদ বলছে প্লিজ ভাইয়া বলেন। আরে ভাই প্লিজ বলা লাগবে না বেটা, কি জিজ্ঞেস করছো আবার জিজ্ঞেস করো, বলে দিতেছি, ঠিক আছে। তোমার কমেন্ট আমি দেখতে পাই না, আগের কমেন্ট পাচ্ছি না। হোয়াট ওয়াজ দ্য সঞ্চারা? সঞ্চারা কি ছিল? সঞ্চারা ছিল টাইপ অফ ট্যাক্স, না মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, না স্পাই উইপন। আমরা বলেছি স্পাই বা গুপ্তচর ছিল। সঞ্চারা কি ছিল? সঞ্চারা ছিল মূলত গুপ্তচর বা স্পাই। সঞ্চারা কি ছিল? গুপ্তচর বা স্পাই ছিল, ঠিক আছে। এরপরে চলে যায়, হোয়াট ডাজ মাৎসান্নায়া মিন? মাৎসান্নায় বলতে কি বোঝায়? মাৎসান্নায় বলতে কি বোঝায়? হোয়াট ডাজ মাৎসান্নায়া মিন? ঠিক আছে, মাৎসান্নায় বলতে কি বোঝায়? আনজাস্ট ফিশিং, অ্যানার্কি, এ টাইপ অফ ল, এ বুক। মাৎসান্নায় জিনিসটা আসলে কি? মাৎসান্নায় জিনিসটা কি? তোমরা সকলেই জানো যে মাৎসান্নাই জিনিসটা কি। মাৎসান্নাই হচ্ছে একটা পুকুরের সামগ্রিক একটা ইকোলজিকে নির্দেশ করে। যে অবস্থায় একটা পুকুরের ইকোলজির যে চরম এনার্কি থাকে, চরম বিশৃঙ্খলা থাকে, সেই বিষয়টাকে নির্দেশ করা হয়। যেমন একটা পুকুরে, তোমরা যদি এখানে গ্রামের ছেলে পেলে থাকো তোমরা ভালো মতো বুঝবা, গ্রামের কিছু পুকুর আছে যেসব পুকুরে ছোট মাছ থাকে না। কেন ছোট মাছ থাকে না? কারণ ওই পুকুরে বোয়াল মাছ আছে বা ওই পুকুরে চিতল মাছ আছে। তো বোয়াল, চিতল বা শোল, গজার এই মাছগুলো যে পুকুরে থাকে, ওই পুকুরে কোনো ছোট মাছের বাচ্চা, হ্যাঁ এই যে পুঁটি, হ্যাঁ তারপরে এই যে আমাদের এলাকায় ঝিয়া মাছ বলে, ঠিক আছে, এইসব ঝিয়া পুঁটি মাছ ওই পুকুরে টিকতে পারে না। কেন টিকতে পারে না ভাই? ওই পুকুরে ঝিয়া পুঁটি মাছ টিকতে পারে না কারণ শোল, গজার মাছ বা ওই তোমার ওই যে বড় মাছ, রাক্ষুসে মাছরা এই ছোট মাছগুলোকে গিলে খেয়ে ফেলে, ঠিক আছে। তাহলে মাছরান্নাই বলতেও আমরা এরকম একটা ইকোলজিকে বুঝি যেইখানে যেইখানে মানে কি হয়, ধরো যে এটা একটা কি, এটা একটা মাছ, ঠিক আছে। আচ্ছা এইখানে আঁকলে তো হবে না, ধরো যে এইটা হচ্ছে কি একটা মাছ, এই মাছটাকে গিলে খেয়ে ফেলে এর চেয়ে আর একটু বড় মাছ, ঠিক আছে।
এইবার এই মাছটাকে আবার কি করে, গিলে খেয়ে ফেলে। আর একটু যে বড় মাছ আছে, হ্যাঁ, সেই মাছটা কি করে, এই মাছটাকে গিলে খেয়ে ফেলে, এবং এই মাছটাকে গিলে খেয়ে ফেলে এর চেয়েও যে বড় মাছ আছে, হ্যাঁ, এবং ধরো এই যে রাক্ষুসে মাছ যেটা আছে, হ্যাঁ, সেই মাছটা কি করে, এই মাছটাকে গিলে, এই যে আমি এটা দাঁত বুঝাইছি, বুঝছো মাছের, তোমরা আবার বুঝবা কি না, এই যে এটা যে দিলাম এটা হচ্ছে মাছের দাঁত, বুঝছো, মানে দাঁত বাইর করে ও রেডি এর লেজে কামড় দেওয়ার জন্য, বুঝছো। তাইলে এই যে ব্যাপারটা, এটাতে বলে মাছসান নয়, তুমি একটু সাইজে বড়, এর মানে তুমি কি করবা, অন্যদের মোটামুটি কি করবা, খেয়া ফেলবা। এই যে তোমরা যখন স্কুল কলেজে পড়েছো তখন দেখেছো স্কুলের মধ্যে যে ছেলেটা ধরো সাইজে একটু বেশ বড় সড়ো হয়, ধরো একটু, মানে ধরো যারা ওই যে জিয়ান, বুঝছো, হাসনাত টাইপ লোকজন যারা, এরা কি করে, অন্যদেরকে খুব একটা পাত্তা পুত্তা দেয় না, ঠিক আছে, দেখবা যে মানে চর থাপ্পড় দেয়, এই করে সেই করে, ঠিক আছে, বুলি করে নানাভাবে, টিফিন নিলে অন্যের টিফিন খায়া ফেলায়। তো এটা হচ্ছে মাতসান্যায়, দুর্বলের উপর সবলের অত্যাচার, এটা হচ্ছে মাতসান্যায়ের অন্যতম বৈশিষ্ট্য, যেখানে আসলে কোনো নিয়ম শৃঙ্খলা থাকে না, হ্যাঁ, এনার্কি যেখানে মানে নিয়ম, সেটাই হচ্ছে কি মাতসান্যায়। তাহলে হোয়াট ডাজ মাতসান্যায় মিন, মাতসান্যায় বলতে বোঝায় কি, মাতসান্যায় বলতে বোঝায় মূলত এনার্কিকে, ঠিক আছে, নৈরাজ্যকে, যেখানে নৈরাজ্য কায়েম হয় সেটাই হচ্ছে কি মাতসান্যায়, ঠিক আছে ভাইয়া, ওকে। তারপরে চলে যায়, ইন হিস্ট্রি মুইজউদ্দিন মোহাম্মদ বিন শামস রেফার্স টু, মুইজউদ্দিন মোহাম্মদ বিন শামস কাকে বলা হয়, মুইজউদ্দিন মোহাম্মদ বিন শামস নামে পরিচিত কে, এই বলো দেখি তোমরা কেমন, আইনুল আরেফিন সিয়াম, আমাদের পুরানো লোকজন আসছে, ঠিক আছে, বলো আইনুল আরেফিন সিয়াম, ঠিক আছে, বলো যে এই যে কি বললাম, এই যে মুইজউদ্দিন মোহাম্মদ বিন শামস, এটা কার নাম, বলো। মুইজউদ্দিন মোহাম্মদ বিন শামস, হুম, আরে গাধার দল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোহাম্মদ ঘুরি, তার আসল নাম হচ্ছে শিহাবুদ্দিন, হ্যাঁ, তিনি দক্ষিণাত্য জয় করেন, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই সমস্ত এলাকা কি হয়েছিল, তার সময়ে পদানত হয়েছিল ঘুরিদ ডাইনাস্টির, ঠিক আছে, ঘুরিদ বংশের আর কি। ইন হিস্ট্রি মুইজউদ্দিন মোহাম্মদ বিন শামস রেফার্স টু কি মোহাম্মদ ঘুরি, যে আছে মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরি হচ্ছে মুইজউদ্দিন মোহাম্মদ বিন শামস, ঠিক আছে, তাকে তার প্রকৃত নাম হচ্ছে কি, মানে মুইজউদ্দিন মোহাম্মদ বিন শামস বা শিহাবুদ্দিন, তার প্রকৃত নাম, মোহাম্মদ ঘুরি হচ্ছে কি তার পরবর্তীতে শাসক হওয়ার পরে তিনি এই নাম নেন। হু ওয়াজ গিভেন দ্য টাইটেল লাখ বাক্স, হ্যাঁ, লাখ বাক্স, লাখ বাক্স, হ্যাঁ, কাকে এই লাখ বাক্স উপাধি দেয়া হয়, লাখ বাক্স উপাধি কি, লাখ তো হচ্ছে লাখ, তোমরা যে লাখ চেনো, বাক্স হচ্ছে যিনি বক্স করেন বা যিনি দান করে দেন, হ্যাঁ, বক্সে দেন যিনি, হ্যাঁ, বক্সে দেন যিনি, তাহলে কে বক্সে দেন, বক্সে দেন মানে হচ্ছে দান করে দেন, যিনি লাখ টাকা দান করেন তিনি হচ্ছেন লাখ বক্স। তাহলে যিনি লাখ টাকা দান করেন তিনি কি, যিনি লাখ টাকা দান করেন তিনি হচ্ছে লাখ বক্স। তাহলে হু ওয়াজ গিভেন দ্য টাইটেল লাখ বক্স, লাখ বক্স টাইটেল কে দেয়, হু ওয়াজ গিভেন দ্য টাইটেল লাখ বক্স, লাখ বক্স টাইটেলটা দেয় হচ্ছে কে, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন আজম শাহ, কুতুবউদ্দিন আইবেক, মোহাম্মদ বিন তুগলক। আমরা জানি কুতুবউদ্দিন আইবেক যিনি কুতুব মিনার নির্মাণ করেছিলেন, এই কুতুবউদ্দিন আইবেককে লাখ বক্স বলা হয়তো, কেন লাখ বক্স বলা হয়তো, তার দানশীলতার জন্য, কেন বলা হয়তো, তার দানশীলতার জন্য, কারণ তিনি অত্যন্ত দানশীল ছিলেন, অত্যন্ত দানশীল ছিলেন, তিনি লাখ টাকা দান করতেন, তাই তাকে লাখ বক্স উপাধি দেয়া হয়েছিল। পরের প্রশ্নে চলে যায়, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম রুলার টু কনকার সাউথ ইন্ডিয়া, সর্বপ্রথম দক্ষিণ ভারত জয় করেন কোন মুসলমান লিডার, কোন মুসলমান রুলার, কোন মুসলমান রুলার সর্বপ্রথম, কোন মুসলমান রুলার সর্বপ্রথম কি করেন, কোন মুসলমান রুলার সর্বপ্রথম কঙ্কার সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া দক্ষিণ ইন্ডিয়া জয় করেন, দক্ষিণ ভারত জয় করেন, আমরা জানি আলাউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি হচ্ছেন খিলজি বংশের সেই সুপুরুষ, সেই রাজা যিনি সর্বপ্রথম দক্ষিণ ভারত জয় করেন প্রথম মুসলমান সম্রাট হিসেবে। তাহলে প্রথম মুসলমান শাসক হিসেবে দক্ষিণ ভারত জয় করেন আলাউদ্দিন খিলজি। আচ্ছা, বাবর, এম্পায়ার বাবর হচ্ছেন কি
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কিসের প্রতিষ্ঠাতা? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবর শব্দের অর্থ হচ্ছে কি? বাবর শব্দের অর্থ হচ্ছে মূলত সিংহ। ঠিক আছে। আকবর হচ্ছেন মুঘল বংশের সম্রাট। ঠিক আছে। আচ্ছা, তাহলে আলাউদ্দিন খিলজি হচ্ছেন খলজি বংশের বিখ্যাত সম্রাট, হচ্ছেন আলাউদ্দিন খলজি। এরপরে আমরা দেখি বেঙ্গল বিকাম নোন অ্যাজ বুলগাকপুর। বুলগাকপুর শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহের নগরী। ঠিক আছে, বুলগাকপুর শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহের নগরী। তাহলে বাংলাকে বুলগাকপুর বা বিদ্রোহের নগরী বলা হয়তো কারণ বাংলা বারবার বিদ্রোহ করেছে এবং কখনোই কোনো শাসকের অধীনে থাকতে চায় নাই। ঠিক আছে, বিদেশি কোনো শাসকের অধীনে বাংলা কখনো থাকতে চায় নাই দীর্ঘদিন ধরে। কাজে বাংলাকে বলা হয়েছে বুলগাকপুর বা বিদ্রোহের নগরী। এই বুলগাকপুর বা বিদ্রোহের নগরী এটা কে বলেছে? এই তুর্কিশ পিরিয়ডে, তার মানে যখন তুর্কি সাম্রাজ্যের শাসন চলছে এই এলাকায়, তখন তুর্কি সাম্রাজ্যের শাসনের সময় বাংলায় বারবার বিদ্রোহ হতো দেখে বাংলাকে বলা হয়েছিল বুলগাকপুর বা বিদ্রোহের নগরী। এছাড়া বাংলাকে আরেকটা নাম আরেকবার দেয়া হয়েছিল, সেটা হচ্ছে দোজখ ইপুর নিয়ামত। কি বলা হয়েছিল? দোজখ ইপুর নিয়ামত। দোজখ ইপুর নিয়ামত বলা হয়েছিল। ঠিক আছে, বাংলাকে। তাইলে দোজখ ইপুর নিয়ামত বাংলাকে বলা হয়েছিল কেন? দোজখ ইপুর নিয়ামত বাংলাকে বলা হয়েছিল কারণ এই যে দেখো কি গরম এখন, তাই না? এই গরমের সাথে সাথে আমরা কি পাচ্ছি? আমরা লিচু খাইতে পারতেছি, তাই না? যখন গরম পড়ে তখন আম পাকে, জাম পাকে, লিচু পাকে, তাল পাকে কিছুদিন পরে। তাইলে জ্যৈষ্ঠ মূলত কি মধুমাস, তাই না? যখন গরম পড়ে তখন কিন্তু তোমার চমৎকার ফলগুলো আমরা পেয়ে থাকি। তাহলে নিয়ামতে পরিপূর্ণ দোজখ বা দোজখিপুর নিয়ামত বলেছিলেন বাংলাকে। কে বলেছিলেন? বলেছিলেন ওই যে ইবনে বতুতা। কে বলেছিলেন? ইবনে বতুতা বাংলাকে বলেছিলেন দোজখিপুর নিয়ামত। ঠিক আছে, ইবনে বতুতা বলেছিলেন দোজখিপুর নিয়ামত। আর বুলগাকপুর বা বিদ্রোহের নগরী বলেছিল কারা? মানে তুর্কিরা বলেছিল বাংলাকে বুলগাকপুর বা বিদ্রোহের নগরী। তাহলে কি আমরা বুঝতে পারলাম? বুলগাকপুর বা বিদ্রোহের নগরী বলেছিল তুর্কিরা। আচ্ছা, এরপর আমরা দেখি কুবুলিয়ত ইজ রিলেটেড টু। আচ্ছা, আমরা জানি জমির যে দ্বিমুখী দলিল ব্যবস্থা হয় তার একটা ছিল কবুলিয়ত আর একটা হচ্ছে পাট্টা আর কবুলিয়ত। এই ছিল দ্বিমুখী দলিল ব্যবস্থা, দুইটা দলিল, পাট্টা আর কবুলিয়ত, তাই না? একটা হচ্ছে কবুলিয়ত আর একটা কি পাট্টা। তাইলে পাট্টা আর কবুলিয়ত হচ্ছে কৃষক আর রায়তদের মধ্যে সম্পাদিত চুক্তি আর কি। ঠিক আছে, জমিদার এবং কৃষকদের মধ্যে সম্পাদিত চুক্তি হচ্ছে কবুলিয়ত আর পাট্টা। তাহলে কবুলিয়ত ইজ রিলেটেড টু কি? অ্যাডমিনিস্ট্রেশন, এগ্রিকালচার, মিলিটারি পলিসি, মার্কেট সিস্টেম। তোমরাই বলো। এই দ্বিমুখী দলিল ব্যবস্থা চালু করেছিলেন সম্রাট শের শাহ। তার প্রকৃত নাম ছিল শের খান। তিনি বাদশাহ হয়ে সিংহাসনে বসে নিজের নামের শেষে শাহ যোগ করেন। শাহ শব্দের অর্থই হচ্ছে বাদশাহ। ঠিক আছে, বাদশাহ। তাহলে শের শাহ বাদশাহ হয়ে শাহ নাম যোগ করেন। এগ্রিকালচার, কবুলিয়ত এবং পাট্টা এটা কৃষির সাথে সম্পর্কিত একটা বিষয়। কবুলিয়ত এবং পাট্টা পুরোপুরিভাবে কৃষির সাথে সম্পর্কিত একটা বিষয়। ওকে, হোয়াট ওয়াজ মিন্ট বাই সুবা? সুবা শব্দের অর্থ কি? সুবা শব্দের অর্থ হচ্ছে কি? প্রদেশ। সুবা শব্দের অর্থ প্রদেশ, তাই না? বাংলা কি ছিল? বাংলা ছিল একটা সুবা। হ্যাঁ, সুবা বাংলা। আর সুবা বাংলার যারা শাসক হইতেন তাদেরকে বলা হইতো সুবাদার বলা হইতো, তাই না? যারা সুবার শাসনকর্তা নিযুক্ত হইতেন তাদেরকে বলা হইতো সুবাদার। তাহলে বেঙ্গল রেভিনিউ প্রভিন্স ক্যাপিটাল, আমি বলেছি প্রদেশ, প্রদেশেরই হচ্ছে প্রভিন্স। তাইলে সুবা ছিল মূলত একটা প্রভিন্স, বাংলা ছিল মুঘলদের একটা সুবা, আর এইখানে সবাই ছিল সুবাদার। ঠিক আছে, সুবাদার। পরে সুবাদার থেকে স্বাধীন নবাবদের উৎপত্তি হয়। এরপরে the French fort was located at বলেছে যে ফ্রেঞ্চ ফোর্ট বা ফরাসি দুর্গ কোথায়? ফরাসি দুর্গ মনে রাখবা, ফরাসিরা প্রথম দুর্গ নির্মাণ করেছিল কোথায়? ফরাসিরা প্রথম দুর্গ নির্মাণ করেছিল চন্দননগরে। কোন জায়গায়? চন্দননগরে সর্বপ্রথম ফরাসিরা দুর্গ নির্মাণ করে। ঠিক আছে,
তাহলে ফরাসিরা সর্বপ্রথম দুর্গ নির্মাণ করেছিল কোথায়? চন্দননগরে ফরাসিরা সর্বপ্রথম দুর্গ নির্মাণ করে। ঠিক আছে, তাহলে ফ্রেঞ্চ ফোর্ট ওয়াজ লোকেটেড অ্যাট কোথায়? চন্দননগর। চন্দননগরে ফরাসিরা সর্বপ্রথম দুর্গ নির্মাণ করেছিল। তাহলে ফ্রেঞ্চ ফোর্ট ওয়াজ লোকেটেড অ্যাট চন্দননগর। তারপরে আমরা দেখি হু ইন্ট্রোডিউসড পেপার কারেন্সি, সর্বপ্রথম কাগজের মুদ্রা। কাগজে মুদ্রা প্রচলন করেন কে? কাগজে কারেন্সি হচ্ছে কি? মুদ্রা। তাইলে সর্বপ্রথম এই কাজ কে করেছিলেন আমি জানি। দেখো, যিনি করেছিলেন তার সময় একটা বিশাল বড় বিদ্রোহ হয়, যে বিদ্রোহটাকে মহাবিদ্রোহ বলে। যে বিদ্রোহটাকে কি বলে? মহাবিদ্রোহ বলে। এবং তিনি এই বিদ্রোহ দমন করেছিলেন। মহাবিদ্রোহ বা সিপয় মিউটিনি, হ্যাঁ, যেটা সিপাহী বিদ্রোহ, সিপয় মিউটিনি বলা হয় এটাকে। এই সিপয় মিউটিনি বা সিপাহী বিদ্রোহ তিনি দমন করেছিলেন। হ্যাঁ, সিপয় মিউটিনি বা সিপাহী বিদ্রোহ তিনি দমন করেছিলেন। ঠিক আছে, সিপাহী মিউটিনি বা সিপাহী বিদ্রোহ তিনি দমন করেছিলেন। এবং এই সিপাহী বিদ্রোহ বা সিপাহী মিউটিনি, হ্যাঁ, এই মহাবিদ্রোহ তিনি দমন করার কারণে, হ্যাঁ, তিনি বিখ্যাত হয়ে ওঠেন। এবং একই সাথে তিনি কি করেছিলেন? তিনি পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন। কি করেন? পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন উপমহাদেশে। পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন। এছাড়া তিনি কাগুজে মুদ্রা প্রচলন করেন। হ্যাঁ ভাইয়েরা, আমি লর্ড ক্যানিং এর কথা বলতেছি। লর্ড ক্যানিং হচ্ছেন সেই ভদ্রলোক যিনি কি করেছিলেন? যিনি কাগুজে মুদ্রা প্রচলন করেছিলেন, সিপাহী বিদ্রোহ দমন করেছিলেন, এবং একই সাথে তিনি কি করেছিলেন? তিনি পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এর আগে উপমহাদেশে পুলিশি ব্যবস্থা ছিল না। তারপরে আমরা দেখি দ্য ফার্স্ট মুভমেন্ট এগেইনস্ট দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম মুভমেন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম মুভমেন্ট ছিল ফকির রেবেলিয়ন। হ্যাঁ, ফকির সন্ন্যাসীদের যে বিদ্রোহ আছে সেইটা, ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ, যেটা করছিল কে? ফকির মজনু শাহ। কে করেছিল? মজনু শাহ। এবং সন্ন্যাসীদের নেতা ছিলেন ভবানী পাঠক। ঠিক আছে, ভবানী পাঠক। ঠিক আছে, ভবানী পাঠক। তাইলে মজনু শাহ এবং ভবানী পাঠক এই দুইজন হইতেছে কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম ফকির সন্ন্যাসীদের নিয়ে রুখে দাঁড়ান। ফকির সন্ন্যাসীরা মুষ্টি ভিক্ষা সংগ্রহ করে নিজেদের জীবন চালাইতো। তারা নিজেদের হাতে লাঠি, বল্লম, এই টাইপের অস্ত্র ব্যবহার করত, এবং এগুলো দিয়েই তারা ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাহলে ফকির মজনু শাহ এবং ভবানী পাঠকের এই বাহিনী এমনকি বক্সারের যুদ্ধে তোমার মীর কাসিম আলীকে হেল্প করেছিল। বক্সারের যুদ্ধে মীর কাসিম আলীকে তারা কিন্তু কি করেছিল? হেল্প করেছিল। ঠিক আছে, তাহলে এরপরে দেখো হু অ্যাবলিশড দ্য সতী সিস্টেম, সতী প্রথা। হ্যাঁ, সতী প্রথা এটা কে, মানে কে এটা বন্ধ করে দেন? রাজা রামমোহন রায়, উইলিয়াম বেন্টিং, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং তো কখনোই না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনে ভূমিকা রেখেছেন। বিধবা বিবাহ প্রচলনে ভূমিকা রেখেছেন। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা মানে বন্ধ করায় ভূমিকা রেখেছেন বটে, কিন্তু রাজা রামমোহন রায়ের পক্ষে তো আর সতীদাহ প্রথা বন্ধ করে দেওয়া সম্ভব ছিল না। তিনি চেষ্টা করেছেন, আর এই ব্যাপারে মানে আইনি প্রক্রিয়ায় গেছেন হচ্ছে উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা চিরতরে বন্ধ করেন। সতীদাহ প্রথা বন্ধ করে দেন, এবং এই সতীদাহ প্রথা বন্ধ করার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে একটা চরম অবর্ণনীয়, এটাকে কি বলবো আমি, মানে যে যে টাইপের অন্যায় আসলে করা যায় না, মেনে নেওয়া যায় না, এই ধরনের একটা অন্যায় বন্ধ হয়। দ্য তেভাগা মুভমেন্ট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ তেভাগা আন্দোলন ইলামিত্রের সাথে সম্পর্কিত, তাই না? ইলামিত্র ছিলেন একজন কৃষক নেত্রী। মানে নেত্রী। যদি একখণ্ড জমিতে কেউ বর্গা নিয়ে চাষ করে, তাহলে আগে এই জমির ফসল ভাগ হইতো দুই ভাগে। 50% পাইতো জমির মালিক, এবং 50% পাইতো যে কাজ করে, সেই কাজ যে করে তারা, মানে সেই কৃষক যে গায়ে গতরে খাটবে। কিন্তু ইলামিত্র বলেন জমির ফসল ভাগ করতে হবে 3 ভাগে, এবং এখানে 3 ভাগে ভাগ করার পরে এটা 33.33 করে ভাগ হবে, এবং এই 33% করে ভাগ হওয়ার পরে এই 2 ভাগ পাবে হচ্ছে কারা? কৃষক।
এবং 1 ভাগ পাবে হচ্ছে জমির মালিক। এটা ইলামিত্র দাবি করেন। এটাই হচ্ছে তেভাগা আন্দোলন, যেটা যেটা সমগ্র উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তাহলে বুঝাই যায় তেভাগা আন্দোলন হচ্ছে এগ্রিকালচার বা কৃষির সাথে সম্পর্কিত, ট্রেড, পলিটিক্স বা এডুকেশনের সাথে নয়। তাহলে ইলামিত্র ছিলেন এই তেভাগা আন্দোলনের নেত্রী। মনে থাকবে ভাইরা, ইলামিত্র ছিলেন কি এই তেভাগা আন্দোলনের নেত্রী। এরপরে দেখি, হোয়েন ডিড ঢাকা বিকাম দ্য ক্যাপিটাল ফর দ্য থার্ড টাইম? কত সালে ঢাকা তৃতীয়বারের মতো রাজধানী হয়? ঢাকা তৃতীয়বারের মতো রাজধানী হয় কবে সেটা জানতে চেয়েছে। ঢাকা তৃতীয়বারের মতো রাজধানী হয় কত সালে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, ঢাকা কত সালে তৃতীয়বারের মতো রাজধানী হয় সেটা জানতে চেয়েছে। এখানে হোয়েন ডিড ঢাকা বিকাম দ্য ক্যাপিটাল ফর দ্য থার্ড টাইম। আমি তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করব এবং আমি দেখি আগের উত্তরগুলো। আইনুল আরেফ সিয়াম সবগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করছে। 18, 19, 20, 21 সবগুলোর উত্তরই সে দিয়েছে। আমরা দেখতে চাই যে ঢাকা বিকাম দ্য ক্যাপিটাল ফর দ্য থার্ড টাইম কে সবার আগে উত্তর দেয়। দেখো, তোমরা আসলে অনেক পিছায় আসছো, দুঃখজনক বিষয়টা খুবই, যে তোমরা অনেক পিছায় আসছো। ঠিক আছে, তোমাদেরকে আমি একটু বলি। হোয়েন ডিড ঢাকা বিকাম দ্য ক্যাপিটাল ফর দ্য থার্ড টাইম? ঢাকা তৃতীয়বারের মতো রাজধানী হয় মূলত 1905 সালে, যখন বঙ্গভঙ্গ হয়। তখন পূর্ববঙ্গ আসাম প্রদেশের রাজধানী হয়, পূর্ববঙ্গ আসাম প্রদেশের রাজধানী হয় ঢাকা, পূর্ববঙ্গ আসাম প্রদেশের রাজধানী হয় ঢাকা এবং পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা। ঠিক আছে, তাইলে এই হচ্ছে বিষয়। ঢাকা তৃতীয়বারের মতো রাজধানী হয় 1905-এ, যখন বঙ্গভঙ্গ হয়। তারপরে, ইন হুইচ রিজিয়ন ইজ দ্য গম্ভীরা ফোক সং পপুলার? গম্ভীরা নামে যে মানে ফোক সং আছে, এটা কোন এলাকায় খুব জনপ্রিয় সেটা জানতে চাইছে। গম্ভীরাতে দুইজন থাকে, একজন হচ্ছে নানা, আর একজন হচ্ছে কি নাতি। এই নানা নাতি দুইজন নিজেদের মধ্যে নানা রকম ফানি কনভারসেশন করে, বিভিন্ন ধরনের ফানি কনভারসেশন করে, এবং এই কনভারসেশনের মাধ্যমে তারা নানা গুরুত্বপূর্ণ দিক, হ্যাঁ মানে যেগুলো সমাজ, পরিবার, অর্থ এগুলোর সাথে সম্পর্কিত, সেই বিষয়গুলোকে তারা ফুটিয়ে তোলে। এবং এবং এইভাবে গম্ভীরা মানে যে ফোক সং, সেটা যুগ যুগ ধরে চলে আসছে বাংলাদেশের উত্তরবঙ্গ, বিশেষ করে রাজশাহী এলাকা জুড়ে। রাজশাহীর ঐতিহ্য হচ্ছে গম্ভীরা। তোমরা গম্ভীরা শুনেছো? গম্ভীরাতে ওই যে অনেক সময় বলে না যে এই যে না না হে নাতি হে কইরা যে দুইজন, মানে ওই যে স্ট্যান্ডো গেঞ্জি পরে এবং মাথায় কৃষকের মাথাল দিয়ে যে দুইজন অভিনয় করে করে গান গায়, এটাই মূলত গম্ভীরা। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত গম্ভীরা। তাহলে গম্ভীরা ফোক সং হচ্ছে পপুলার কি কোথায়? রাজশাহীতে। সারা বাংলাদেশ জুড়েই পপুলার, বাট রাজশাহী হচ্ছে এটার মূল কেন্দ্র। আচ্ছা, এরপরে দেখি, হোয়াট ওয়াজ দ্য লাস্ট ক্যাপিটাল অফ বেঙ্গল ইন দ্য প্রি মুসলিম পিরিয়ড? বলছে যে প্রি মুসলিম পিরিয়ড, মুসলমান শাসনের আগে মানে সর্বশেষ রাজধানী কোনটা ছিল বাংলার? আমরা জানি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে তিনি বাংলা জয় করেন। বাংলা জয়ের জন্য তিনি নদিয়া জেলার লক্ষণাবতী, নদিয়া জেলার লক্ষণাবতী যেটা বর্তমান কুষ্টিয়া এলাকা, এই নদিয়া জেলার লক্ষণাবতীতে তিনি আক্রমণ করেন, এবং আক্রমণ করে কাকে? লক্ষণ সেনকে তিনি পরাজিত করেন। লক্ষ্মণ সেন যিনি, লক্ষণ সেনকে তিনি পরাজিত করেন। তাইলে লক্ষণ সেন ওই সময় কোথায় ছিলেন? নদিয়াতে ছিলেন, নদিয়ার লক্ষণাবতীতে ছিলেন। সেখান থেকে পালায়ে তিনি বিক্রমপুর চলে আসেন। ঠিক আছে, তাহলে তাহলে প্রি মুসলিম পিরিয়ডের সর্বশেষ ক্যাপিটাল বা সর্বশেষ রাজধানী কোনটা ছিল? সর্বশেষ রাজধানী ছিল নদিয়া। সর্বশেষ রাজধানী কোনটা ছিল? নদিয়া ছিল প্রি মুসলিম পিরিয়ডের সর্বশেষ রাজধানী। ঠিক আছে, 1204-এ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, হ্যাঁ বখতিয়ার বখতিয়ার খলজি। The final fate of Bengal under foreign rule was determined by, আচ্ছা বলছে বাংলার ফাইনাল ফেট, হ্যাঁ চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হয় আন্ডার ফরেন রুল,
ঠিক আছে, যে বাংলা কি বিদেশি শাসনের অধীনে চলে যাবে কিনা, এইটা কোন যুদ্ধের মাধ্যমে হয়েছিল, কোন যুদ্ধের মাধ্যমে হয়েছিল? ব্যাটল অফ পলাশি, পলাশির যুদ্ধ, ব্যাটল অফ বক্সার, বক্সারের যুদ্ধ, ফকির মুভমেন্ট, বারাসাত বিদ্রোহ। আসলে কোনটার মাধ্যমে হয়েছিল? আমরা জানি যে এটা একদম চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছিল বক্সারের যুদ্ধে। 1764 সালে এই বক্সারের যুদ্ধ হয়। 1757 সালে পলাশির যুদ্ধের পরে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল বটে, কিন্তু তখনও বাংলার মসনদে বৈশা ছিল কে? এই তোমার হচ্ছে মীর জাফর বা অন্যরা। তাই তারা তো ইয়ে ছিল না একেবারে, মানে বিদেশি তো আর ছিল না, ছিল তো মূলত এদেশেরই লোক, তাই না? কিন্তু 1764 সালে বক্সারের যুদ্ধে মীর কাসিম পরাজিত হওয়ার পর ইংরেজরা কি করে? 1765 সালে এলাহাবাদের চুক্তি করে। কি করে? এলাহাবাদের চুক্তি করে, এবং এই এলাহাবাদ চুক্তির মাধ্যমে তারা বাংলার দেওয়ানি লাভ করে। এলাহাবাদ চুক্তির মাধ্যমে 1765 সালে সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে, তারা সরাসরি কি করে? এলাহাবাদ চুক্তির মাধ্যমে তারা মানে বাংলার দেওয়ানি লাভ করে বাংলাকে বুঝে নেয়। এরপর থেকে বাংলা চলে যায় 200 বছরের জন্য ইংরেজদের শাসন আমলে, মানে শাসনের নিচে। দা ব্রহ্ম সমাজ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, ব্রহ্ম সমাজ কিসের সাথে অ্যাসোসিয়েটেড ছিল? অপারেশন অফ পিজেন্টস, মোনোথিজম, তারপরে হচ্ছে অ্যাবলিশন অফ পলিগ্যামি, ওমেন্স স্পিরিট। আমরা জানি ব্রহ্ম সমাজ যেটা, সেটা কিসের সাথে ছিল? মনোথিজমের সাথে সম্পর্কিত ছিল। ব্রহ্ম সমাজ ছিল মনোথিজমের সাথে সম্পর্কিত। তাহলে ব্রহ্ম সমাজ সম্পর্কিত ছিল কার সাথে? মনোথিজমের সাথে সম্পর্কিত ছিল ব্রহ্ম সমাজ। ঠিক আছে। তারপরে বাহাদুর শাহ পার্ক ইজ অ্যাসোসিয়েটেড উইথ, বাহাদুর শাহ পার্ক এইটা এইটা সম্পূর্ণভাবে সিপাহী বিদ্রোহের সাথে সম্পর্কিত। কারণ সিপাহী বিদ্রোহের সময় যে সিপাহীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে তৎকালীন যে আনটা ঘরের ময়দান বা বাহাদুর শাহ পার্ক পরবর্তীতে নাম দেয়া হয়, সেখানে সেই পার্কে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়, এবং ফাঁসি দিয়ে তাদের লাশ সেখানে ঝুলিয়ে রাখা হয়েছিল। ঠিক আছে। তাহলে বাহাদুর শাহ পার্ক ইজ অ্যাসোসিয়েটেড উইথ কি? সিপাহী মিউটিনি বা সিপাহী বিদ্রোহের সাথে বাহাদুর শাহ পার্ক অ্যাসোসিয়েটেড। হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য এম্পারার শাহজাহান, শাহজাহানের প্রকৃত নাম কি ছিল? খসরু, খুররম, সেলিম, শাহজাহান। বলতে হবে যে শাহজাহানের প্রকৃত নাম কি ছিল? বেশিরভাগ মুঘল বাদশাহ তাদের প্রকৃত নামে মানে পরিচিত ছিলেন না। তাহলে বলতে হবে যে রিয়েল নেম, শাহজাহানের রিয়েল নেম কি ছিল? শাহজাহানের প্রকৃত নাম কি ছিল? শাহাবুদ্দিন মুহাম্মদ খুররম ছিল তার প্রকৃত নাম। তাহলে এখানে কি সেই অপশন আছে? শাহাবুদ্দিন মোহাম্মদ খুররম কি এখানে অপশন আছে? আমরা দেখি কি আছে। খসরু, তারপরে আছে খুররম, তারপর আছে সেলিম, তারপর আছে শাহজাহান। শাহজাহান তো তার প্রকৃত নাম ছিল না, হ্যাঁ, এই খুররম, তাই না? খুররম ছিল তার প্রকৃত নাম। ঠিক আছে। তাইলে এম্পেরর শাহজাহান, তার ছেলে ছিল এবং মানে আওরঙ্গজেব। ঠিক আছে। আওরঙ্গজেব তার বাবা মানে শাহজাহান আওরঙ্গজেবকে আলমগীর নামে তরবারি গিফট করেছিলেন, এবং এই নাম অনুযায়ী আওরঙ্গজেব পরবর্তীতে আলমগীর নাম ধারণ করে বা আলমগীর নামে তিনি পরিচিত হন। এরপরে দেখি হু কনফার্ড দ্য টাইটেল রাজা অন রামমোহন রায়, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? সম্রাট দ্বিতীয় আকবর। সম্রাট দ্বিতীয় আকবর বাহাদুর মানে এই যে তোমার হচ্ছে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এই প্রশ্ন বিভিন্ন জায়গাতে এসেছে। তাহলে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন সম্রাট দ্বিতীয় আকবর। তারপরে দেখি হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ অ্যান অ্যানশিয়েন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল, বাংলার অ্যানশিয়েন্ট সেটেলমেন্ট তার মানে হচ্ছে মানে কোনটা ছিল বাংলার প্রাচীন জনপদ? একটা চন্দ্রদ্বীপ, ময়নামতি, হরিকেল, পাটলিপুত্র। বলতে হবে যে কোনটা ছিল মানে বাংলার প্রাচীন জনপদ। হরিকেল ছিল বাংলার প্রাচীন জনপদ। চন্দ্রদ্বীপ প্রাচীন ছিল বটে, কিন্তু হরিকেল তুলনামূলক বেশি প্রাচীন। হরিকেল হচ্ছে বাংলার প্রাচীন পার্বত্য জনপদ, পার্বত্য চট্টগ্রাম এবং পার্বত্য সিলেট, এটা ছিল হরিকেল জনপদের অন্তর্গত। পার্বত্য চট্টগ্রাম এবং পার্বত্য সিলেট ছিল হরিকেল জনপদের অন্তর্গত। তারপরে আমরা দেখি দ্য অ্যানসিয়েন্ট সিটি অফ কর্ণসুবর্ণ ওয়াজ লোকেটেড ইন, কর্ণসুবর্ণ প্রাচীন সিটি কর্ণসুবর্ণ কোথায় লোকেটেড ছিল? কুমিল্লা, মুর্শিদাবাদ, বগুড়া, রাজশাহী। বলতে হবে কর্ণসুবর্ণ
কর্ণ সুবর্ণ কোন জায়গায় ছিল? আমরা জানি মুর্শিদাবাদে ছিল কর্ণ সুবর্ণ, মুর্শিদাবাদের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। ঠিক আছে, তাহলে হুইচ অ্যানসিয়েন্ট সিটি, মানে কর্ণ সুবর্ণ হচ্ছে মুর্শিদাবাদের সাথে সম্পর্কিত এবং মুর্শিদাবাদের রাজধানীও ছিল। দ্য পাল অ্যান্ড সেন, পালা অ্যান্ড সেনা মানে পাল এবং সেন রুলার্স অফ অ্যানশিয়েন্ট বেঙ্গল ওয়ার ফলোয়ার্স অফ হুইচ রিজিয়ন্স রেসপেক্টিভলি, হুইচ রিলিজিয়ন্স রেসপেক্টিভলি, কোন ধর্মের অনুসারী ছিল কারা? পাল এবং সেনরা। পাল এবং সেনরা, আমরা জানি সেনরা ছিল হিন্দু, সেনরা কি ছিল? হিন্দু। এই দুইটাতে হিন্দু আছে, তাইলে পাল তো জৈন না, পাল ছিল বুদ্ধ, তাহলে বৌদ্ধ এবং হিন্দু। পাল এবং সেন এরা ছিল বৌদ্ধ এবং হিন্দু ধর্মের অনুসারী যথাক্রমে। আবার রেসপেক্টিভলি বলেছে যথাক্রমে কোন কোন ধর্মের অনুসারী ছিল, তার মানে এটা পর্যায়ক্রমিকভাবে হতে হবে। ঠিক আছে, পাল এবং সেন রুলাররা হ্যাঁ কোন রিজিয়ন, কোন অঞ্চলের প্রতিনিধি, মানে কোন অঞ্চলের ফলোয়ার ছিল, মানে কোন ধর্মের ফলোয়ার ছিল সেটা জানতে চেয়েছে। বৌদ্ধ এবং হিন্দু ধর্মের ফলোয়ার তারা ছিল। এরপর আমরা দেখি দ্য প্রেজেন্ট ডে গ্রেটার বরিশাল অ্যান্ড ফরিদপুর এরিয়াজ ওয়ার ইনক্লুডেড ইন হুইচ এনশিয়েন্ট রিজিয়ন? দ্য প্রেজেন্ট ডে গ্রেটার বরিশাল অ্যান্ড ফরিদপুর এরিয়াজ ওয়ার ইনক্লুডেড ইন হুইচ এনশিয়েন্ট রিজিয়ন? বলছে যে বর্তমান জামানার যে গ্রেটার বরিশাল এবং ফরিদপুর আছে এরা কোন রিজিয়নের অন্তর্ভুক্ত ছিল? সমতট, পুন্ড্রবর্ধন, পুন্ড্রবর্ধন তো জীবনেও না, সমতটও না কারণ সমতট ছিল কুমিল্লা, বঙ্গ, রাঢ়, রাঢ়ও না, এটা বঙ্গের ভেতরে ছিল এবং পরবর্তীতে এসে এগুলো কি বরিশালটা হচ্ছে চন্দ্রদ্বীপের মধ্যে চলে যায়। আর ফরিদপুর তো বঙ্গ ছিল, এটা তো আগেই বলেছি, ঢাকা ফরিদপুর এই পুরো এলাকাটা ছিল বঙ্গ এবং তারও আগে ফরিদপুর ছিল হচ্ছে কিসের? গঙ্গা হৃদয় বা গঙ্গা ঋদ্ধি নামক একটা জনপদের বা একটা লোকালয়ের অন্তর্গত। হু ওয়াজ দ্য টিচার অফ আলেকজান্ডার দ্য গ্রেট? আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষক কে ছিলেন? আমরা বলেছি যে আগের শিক্ষা ছিল গুরু থেকে গুরু, তার মানে তুমি যদি কোনো শিক্ষা বা কোনো পড়াশোনা তুমি জানো তাহলে তুমি একটা বিদ্যালয় খুলবা, তোমার কাছে ছেলেপেলে আসবে, এসে পড়বে, তুমি তাদেরকে পড়াবা, তাই না? সফোক্লেস তো ছিলেন নাট্যকার? কখনোই না। সক্রেটিসকে বলা হয় জ্ঞানের পিতা, সক্রেটিস ছিলেন প্লেটো টিচার। ঠিক আছে, তাইলে সক্রেটিস না, হ্যাঁ প্লেটো না, এরিস্টটল ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেটের টিচার। ঠিক আছে, এরিস্টটল ছিলেন আলেকজান্ডারের টিচার। এই যে টিচার স্টুডেন্ট যে সিরিয়ালটা আমরা জানি সক্রেটিস, প্লেটো, এরিস্টটল এবং এরিস্টটলের হচ্ছে আলেকজান্ডার। ঠিক আছে, ডিউরিং হুজ রেইন ডিড দ্য চাইনিজ ট্রাভেলার ফাহিয়ান ভিজিট দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর বেঙ্গল? ডিউরিং হুজ রেইন, কার শাসন আমলে ডিড দ্য চাইনিজ ট্রাভেলার ফাহিয়ান ভিজিট দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট? হ্যাঁ, কার সময়ে এই ভারতীয় উপমহাদেশ ভিজিট করে চাইনিজ ট্রাভেলার ফাহিয়ান? চাইনিজ ট্রাভেলার ফাহিয়ান কার সময়ে বাংলা বা এই ভারতীয় উপমহাদেশে ভিজিট করে? তাইলে এটা আমরা জানি ফাহিয়ান ভিজিট করেছে কার সময়? সমুদ্রগুপ্ত না, চন্দ্রগুপ্ত ওয়ান না, দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে ফাহিয়ান কি করেছিল? ভারতবর্ষ ভিজিট করেছিল দ্বিতীয় সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে। ঠিক আছে, গুপ্ত বংশের শাসনামলে। এরপরে হু ইজ ফেমাস ফর কন্ট্রিবিউটিং টু দ্য অর্থশাস্ত্র? অর্থশাস্ত্রে কন্ট্রিবিউট করার জন্য। অর্থশাস্ত্র কার রচনা? কৌটিল্যের রচনা। কৌটিল্যের প্রকৃত নাম হচ্ছে কি? বিষ্ণুগুপ্ত। কৌটিল্যের প্রকৃত নাম কি? বিষ্ণুগুপ্ত এবং বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, কৌটিল্যের প্রকৃত নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত বা চাণক্য। ঠিক আছে, কৌটিল্য হচ্ছে তার ছদ্মনাম, কৌটিল্য হচ্ছে তার ছদ্মনাম। বাল্মীকি হচ্ছেন একজন বিখ্যাত ঋষি যিনি রামায়ণ রচনা করেছিলেন। বাল্মীকি মানে এই যে বাদশায়ন হচ্ছেন আরেকজন বিখ্যাত রাইটার যিনি কামসূত্র রচনা করেছিলেন। পানিনি হচ্ছেন বিখ্যাত ব্যাকরণবিদ, তিনি ব্যাকরণ শাস্ত্র রচনা করেছিলেন পানিনি। ঠিক আছে, সংস্কৃত ব্যাকরণ আর কি। আচ্ছা, এরপরে অশোকা ওয়াজ অ্যান এম্পায়ার অফ হুইচ ডাইনাস্টি? অশোকা কোন কোন ডাইনাস্টির বিখ্যাত মানে এম্পায়ার? আচ্ছা, অশোক, সম্রাট অশোক, আমরা জানি অশোক ছিলেন মৌর্য বা মৌর্য রাজবংশের বিখ্যাত শাসক।
সম্রাট অশোক, তিনি তার নিষ্ঠুরতার জন্য বিখ্যাত ছিলেন, তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। এবং সম্রাট অশোক, অশোক মানে এখনো বীরত্বের জন্য তিনি এত বিখ্যাত ছিলেন, এখনো তার নামে একটা পুরস্কার আছে, সেটা হচ্ছে অশোক চক্র। অশোক চক্র, ঠিক আছে, মানে সেনাবাহিনীতে, ভারতীয় সেনাবাহিনীতে কেউ বীরত্বের পরিচয় দিলে তাকে অশোক চক্র পদকে ভূষিত করা হয় আর কি, ঠিক আছে। এরপরে হুইচ এরিয়া অফ এনশিয়েন্ট বেঙ্গল ওয়াজ নোন অ্যাজ কর্ণ সুবর্ণ, এটা তো আগেই বলেছি যে মুর্শিদাবাদ, ঠিক আছে, মুর্শিদাবাদ হচ্ছে কর্ণ সুবর্ণ নামে পরিচিত ছিল, প্রাচীন মুর্শিদাবাদ কর্ণ সুবর্ণ নামে পরিচিত ছিল। হুইচ ডাইনাস্টি রুলড বেঙ্গল ফর নিয়ারলি 400 ইয়ার্স, কোন বংশ 400 বছর ধরে বাংলা শাসন করে, ঠিক আছে। সবচাইতে দীর্ঘস্থায়ী রাজবংশ ছিল পাল বংশ। কোন বংশ? পাল বংশ 400 বছর ধরে বাংলা শাসন করে, ঠিক আছে, পাল বংশের ইয়েতে। এবং কৈবর্ত বিদ্রোহ কিন্তু পাল বংশের সময় হয়েছিল, ঠিক আছে, কৈবর্ত বিদ্রোহ হয়েছিল পাল বংশের সময়ে। তারপরে আমরা যাই, দ্য টার্ম মৎস্যায়না রেফার্স টু হুইচ পিরিয়ড ইন বেঙ্গলি হিস্ট্রি, বাংলার ইতিহাসের কোন সময়ে, মানে মৎস্যান্নয় দিয়ে কোন সময়কে, বাংলার হিস্ট্রির কোন সময়কে বোঝানো হয়? 5th to 6th, 6th to 7th সেঞ্চুরি, 7th to 8th সেঞ্চুরি, সপ্তম থেকে অষ্টম শতক পর্যন্ত সময়কে আমরা কি বলি? মাতসান্নাই বলে থাকি। তাহলে সপ্তম থেকে অষ্টম সেঞ্চুরির সময়কে আমরা মাতসান্নাই বলে থাকি। এবং মাতসান্নাই কি জিনিস সেটা আমি বলেছি, ঠিক আছে, মাতসান্নাই কি জিনিস সেটা আমি বলেছি, ঠিক আছে, যে যখন বড় মাছ ছোট মাছকে গিলে খেয়ে ফেলে, একদম নৈরাজ্যকর একটা অবস্থা, সেটাই হচ্ছে মাতসান্নাই। হু রোট হর্ষচরিত, হর্ষচরিত কে রচনা করেন? হ্যাঁ, হর্ষচরিত কে রচনা? হর্ষবর্ধনের জীবনী হচ্ছে হর্ষচরিত, হর্ষবর্ধনের জীবনী হচ্ছে হর্ষচরিত। এই হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত রচনা করেন বাণভট্ট। কে রচনা করেন? বাণভট্ট। বাণভট্ট একজন বিখ্যাত সাহিত্যিক, বাণভট্ট একজন বিখ্যাত সাহিত্যিক, তিনি হর্ষচরিত রচনা করেন হর্ষবর্ধনের জীবনী অনুযায়ী। কালিদাস, তিনি মেঘদূত রচনা করেছেন, বিখ্যাত, হ্যাঁ, মানে গুপ্ত বংশের সময়কার বিখ্যাত মানে লেখক, এবং মানে কি বলবো, শিল্প সংস্কৃতির চর্চায় সবচেয়ে আগে ছিলেন কালিদাস। সন্ধ্যাকর নন্দী রচনা করেন রামচরিত, হ্যাঁ, রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী, রামচরিত। তাহলে সন্ধ্যাকর নন্দী রচনা করছিলেন রামচরিত, ঠিক আছে। বাণভট্ট রচনা করেন কি? হর্ষচরিত। মেগাস্থিনিস ওয়াজ দ্য গ্রিক অ্যাম্বাসেডর ইন দ্য কোর্ট অফ, আচ্ছা, মেগাস্থিনিস কার দরবারে দূত ছিলেন? গ্রিক দূত ছিলেন। আমরা জানি মেগাস্থিনিস আসছিলেন কার সাথে? আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে। তাহলে মেগাস্থিনিস আসছিলেন কার সাথে? আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে। তাহলে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে যখন আসছিলেন তখন তো ছিল কার? মৌর্য বংশের শাসন ছিল। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য তখন মাত্র প্রতিষ্ঠা হচ্ছে আর কি। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য তো প্রথম, কাজেই চন্দ্রগুপ্ত মৌর্যের কোর্টেই তো তিনি আসবেন, এটাই তো স্বাভাবিক, চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারেই তিনি আসবেন, ঠিক আছে, এটাই তো স্বাভাবিক। এরপরে দেখি, হু ইজ কল্ড দ্য কনস্ট্যান্টাইন অফ বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয়? সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। কারণ রোমান সম্রাট কনস্ট্যান্টাইন ডক্সাইড যেমনভাবে খ্রিস্ট ধর্মের প্রচারের জন্য কাজ করেছেন, রোমান সম্রাট কনস্ট্যান্টাইন ডক্সাইড যেভাবে খ্রিস্ট ধর্মের প্রচারের জন্য কাজ করেছেন, একইভাবে একইভাবে বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য কাজ করেছেন অশোক যখন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, ঠিক আছে। তারপরে তিনি বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য কাজ করেছেন এবং তিনি এতটাই অহিংস হয়ে গিয়েছিলেন বলে বলা হয় যে উপমহাদেশের প্রথম যে পশু হাসপাতাল সেটাও নির্মাণ করেন অশোক। সম্রাট অশোক উপমহাদেশের প্রথম পশু হাসপাতাল নির্মাণ করেন। তাইলে কনস্ট্যান্টাইন অফ বুদ্ধিজম বলা হয় কাকে? অশোককে বলা হয়। এরপর আমরা দেখি, হু ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ দ্য পাল ডাইনাস্টি, পাল ডাইনাস্টির প্রথম রাজা, পাল বংশের প্রথম রাজা ছিলেন গোপাল। গোপাল ছিলেন পাল বংশের প্রথম রাজা, তিনি পাল বংশের প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই যে হু ওয়াজ দ্য লাস্ট হিন্দু কিং অফ বেঙ্গল। আচ্ছা, এখানে লক্ষণ সেন হচ্ছেন প্রথম হিন্দু রাজা, লক্ষণ সেন হচ্ছেন প্রথম হিন্দু রাজা এইখানে লাস্ট কিং অফ বেঙ্গল। কারণ লক্ষণ সেনকে কি করা হয়েছিল? এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনি লক্ষণ সেনকে কি করেন?
লক্ষণ সেনকে তিনি পরাজিত করেন। লক্ষণ সেন তার নাম শুনে ভয়ে পালিয়ে যান এবং এর মাধ্যমে বাংলায় মুসলমান শাসনের সূচনা হয়। ইন হুইচ ইয়ার ডিড বেঙ্গল কাম আন্ডার দ্য কন্ট্রোল অফ শের শাহ? আচ্ছা, শের শাহ বাংলাকে কন্ট্রোল করেন 1540। আমি দুঃখিত যে এখানে আসলে এই টিক চিহ্নটা চলে আসছে। 1540-এ কি মানে শের শাহর কন্ট্রোলে আসে বাংলা এবং শের শাহ ওই সময় কয়েকটা যুদ্ধ করেন। একটা যুদ্ধ হচ্ছে তোমার এই যে মানে শের শাহ যে গৌড় দখল করেন প্রথম, হ্যাঁ, সম্রাট সম্রাট এই যে আকবরের বাপ যে হুমায়ুনের কাছ থেকে, ঠিক আছে, সম্রাট হুমায়ুনের কাছ থেকে হুমায়ুনকে পরাজিত করেন শের শাহ। কার? বিলগ্রামের যুদ্ধে। কোন যুদ্ধে? বিলগ্রামের যুদ্ধে সম্রাট হুমায়ুনকে তিনি পরাজিত করেন। বিলগ্রামের যুদ্ধ, ঠিক আছে। এই বিলগ্রামের যুদ্ধে সম্রাট এই শের শাহ হচ্ছে কাকে? হুমায়ুনকে পরাজিত করেন এবং করে তিনি গৌড় দখল করেন হুমায়ুনের কাছ থেকে। এরপর তিনি বাংলার গেট পান আর কি এবং বাংলা দখল করেন। তারপরে হু বিল্ট দ্য দিওয়ানি আম, হ্যাঁ, হু বিল্ট দ্য দিওয়ানি আম অ্যান্ড দিওয়ানি খাস ইন দিল্লি? দিওয়ানি আম এবং দিওয়ানি খাস কে নির্মাণ করেন সেটা জানতে চেয়েছে। দিওয়ানি আম এবং দিওয়ানি খাস এটা কে নির্মাণ করেন সেটা জানতে চেয়েছে এম্পেরর শাহজাহান। সম্রাট শাহজাহান দিওয়ানি আম এবং দিওয়ানি খাস তিনি নির্মাণ করেন, ঠিক আছে। দিওয়ানি আম এবং দিওয়ানি খাস। সম্রাট শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়, প্রিন্স অফ বিল্ডার্স। সম্রাট শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। সম্রাট শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স এবং এই প্রিন্স অফ বিল্ডার্স বলার কারণ হচ্ছে সম্রাট শাহজাহান অনেকগুলো জিনিস তিনি বানিয়েছেন, অনেকগুলো বিল্ডিং তিনি নির্মাণ করেছেন। তিনি দিল্লির লাল কেল্লা নির্মাণ করেছেন, লাল কেল্লা নির্মাণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি তাজমহল নির্মাণ করেছেন। দিওয়ানি আম দিওয়ানি খাস তো গেল, তিনি কি করেছেন? ময়ূর সিংহাসন নির্মাণ করেছেন। কি করেছেন? ময়ূর সিংহাসন তিনি নির্মাণ করেছেন। তাহলে সম্রাট শাহজাহানের ভূমিকা এসব ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দিওয়ানি আম এবং দিওয়ানি খাস এই ব্যবস্থা তিনি প্রবর্তন করেন। এরপর 50তম যে প্রশ্ন, হু ওয়াজ দ্য লিডার অফ বারোভুইয়া? বারোভুইয়াদের নেতা কে ছিলেন? ঈশা খান ছিলেন বারোভুইয়াদের নেতা, ঠিক আছে। ঈশা খান ছিলেন বারোভুইয়াদের নেতা। বারোভুইয়া বলতে কিন্তু 12 জন না, 12 জন না, বরঞ্চ কি, বরঞ্চ অনির্দিষ্টতা জ্ঞাপক আর কি। বারোভুইয়া হচ্ছে কি অনির্দিষ্ট সংখ্যক ভুইয়া। তার মানে বেশ অনেকগুলো শাসক একসাথে মিলে মুঘল শাসনকে রেজিস্ট করে বাংলার পক্ষ থেকে, ঠিক আছে। এবং তাদের কিশোরগঞ্জে একটা দুর্গ ছিল, যে দুর্গের নাম হচ্ছে 11 সিন্দুর। এই 11 সিন্দুর দুর্গ, 11 সিন্দুর দুর্গ বারোভুইয়াদের অধীনে ছিল, ঠিক আছে। ঈসা খার পুত্রের নাম হচ্ছে মুসা খান। এই যে ঈসা খার পুত্র হচ্ছেন মুসা খান এবং মুসা খানের কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মুসা খানের কবর আছে। তাহলে এই যে প্রাচীন যে বারোভুইয়ারা আছে, এই বারোভুইয়ারা বাংলার পক্ষ থেকে মুঘল শাসকের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে রেজিস্ট্যান্সের একটা প্রতীক হিসাবে কিন্তু ওই সময় ছিল, ঠিক আছে। এইটা হচ্ছে মোটামুটি আমাদের প্রাচীন বঙ্গের তাহলে এই বিষয়গুলো সবাইকে মনে রাখতে হবে বা সবাইকে জানতে হবে। আমরা এখন থেকে নিয়মিতভাবে এইভাবে টপিক ওয়াইজ যে মানে ইংরেজি যে প্রশ্নগুলো আছে, ইংরেজি প্রশ্ন আমরা বিউপির জন্য সমাধান করব। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলোর জন্য একইভাবে টপিক ওয়াইজ এমসিকিউ সমাধান নিয়ে তোমাদের সাথে নিয়মিতই দেখা হবে ইনশাআল্লাহ। আশা করা যায় যে তোমরা ক্লাসে অ্যাক্টিভ থাকবে এবং আমরা নিয়মিত প্রশ্ন সমাধান করে আমাদের দক্ষতা আরো বাড়িয়ে তুলব। আজকের ক্লাসে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ভালোবাসার শুভকামনা। আশা করি যে বিউপির জন্য এই ধরনের প্র্যাকটিস ক্লাস তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। আমরা খুব দ্রুত টপিক ওয়াইজ ক্লাসেও যাব এবং টপিক ওয়াইজ ক্লাসগুলো আশা করি যে তোমরা এনজয় করবে। আর তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্ন করা বাড়াবে ক্লাসে, কারণ প্রশ্ন করলে নিঃসন্দেহে তোমাদের জানার লেভেল আরো বেশি বাড়বে। আমাদের পড়ানোর যে বিষয়গুলো বাদ পড়ে যাচ্ছে সেগুলো আশা করি এর মধ্যে চলে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমার সাথে দ্রুতই আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।